যেভাবে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে যেভাবে মানুষের মধ্যে বিভাজনের একটা প্রতিযোগিতা চলছে, বিভাজন নানাভাবে, এক, ভাষার বিভাজন, দুই, ধর্মের বিভাজন, তিন, জাত এবং বর্ণের বিভাজন। কারণ এখানে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকেও তারাও বলেন যে কেউ কেউ বলেন আমি ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছি, কেউ কেউ তার নিজের জন্মের বংশের কথা উল্লেখ করেন, এটা যেরকম সত্য, অন্যদিকে জাতের পজ্জাতি ব্যাপকভাবে প্রবাহমান। অর্থাৎ মানুষ, শ্রমজীবী মানুষের লড়াই সংগ্রাম তাকে দুর্বল করবার জন্য এই জাতের পজ্জাতি, ধর্মের পজ্জাতি এটা ব্যাপকভাবে পরিচালিত হচ্ছে। এখন কেউ কেউ মনে করেন যে বিজেপি নামক যে দল, ভারতীয় জনতা পার্টি, তারা ধর্মের পজ্জাতি করে, যেন শুধু বিজেপি ধর্মের পজ্জাতি করে, জাতির পজ্জাতি করে, বর্ণের পজ্জাতি করে, এটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি আমাদের রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস, তারাও কিন্তু জাতির পজ্জাতি করে, ধর্মের পজ্জাতি করে এবং মানুষকে বিভক্ত করবার লক্ষ্যে পথ চলে। এটা বললেই শেষ হয়ে গেল না। আবার অদ্ভুত ভাবে মনে হবে যে তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে সত্যিকারের লড়াই করছে, এত পয়সা খরচা করে এত মিটিং করছে, মিটিং এর জায়গাতে র্যাম্প তৈরি করছে এবং র্যাম্প তৈরি করে তিনজন মৃত মানুষকে জীবিত আছে দেখানো হচ্ছে। এটা কে বলতে পারে ওই তিনজন জীবিত মানুষ যাকে মৃত দেখানো হয়েছে, সেটা যখন নাকি বিএলএ হিসেবে উপস্থিত ছিল তৃণমূল কংগ্রেসের, তারা শুধু মৃত ব্যক্তির নাম কাটতে যারা চায় না, তারা জীবিত মানুষের নাম কেটে দিয়েছে এবং মৃত দেখিয়েছে। এটা হতে পারে? এটা অস্বাভাবিক কিছু ব্যাপার না। কারণ 6 নম্বর ফর্ম ফিল আপ করে আবার তো সে নাম তুলতে পারবে। বাই মিস্টেক এটা হয়েছে, আমি জীবিত, 6 নম্বর ফর্ম ফিল আপ করে জমা দিলেই তার ভোটার লিস্টে নাম উঠে আসবে। এটা ক্যালকুলেটেড নয়, এটা প্রি প্ল্যান নয়। এটা কে ব্যাখ্যা করবে? তৃতীয় প্রশ্ন, যে ধর্মের প্রতিযোগিতা হচ্ছে, কে কত ধর্মের কথা বলতে পারে, বিজেপি না তৃণমূল? তার একটা প্রতিযোগিতা হচ্ছে। ধর্মের কাজটা ধর্মস্থানে হবে, আর রাষ্ট্রের কোনো ধর্ম নেই, রাজ্য প্রশাসনের কোনো ধর্ম নেই। রাষ্ট্রের যেমন ধর্ম নেই, কোনো রাজ্য প্রশাসনও ধর্ম নেই। ধর্মের জন্য কেন রাষ্ট্র বা রাজ্য সরকার অর্থ ব্যয় করবে? লক্ষ্য করে দেখেননি আপনারা? ইতিমধ্যেই বেশ কয়েকটা হয়ে গেল আমাদের রাজ্যে। আমি আপনাদের ভারাক্রান্ত করব না, কিন্তু একটা কথা বলে, একটা বিষয় বলে আমার বক্তব্য শেষ করব। তা হচ্ছে এই, আপনাদের মধ্যে অনেকেরই জানা আছে, এখনকার প্রজন্ম পড়াশোনা করে জানতে পারে, কিন্তু বাকি আমি যা চেহারা দেখতে পাচ্ছি, বেশিরভাগ তারা তাদের নিজেদের জীবনের অভিজ্ঞতা আছে। আমাদের দেশে যে জোট নিরপেক্ষ রাষ্ট্রের সম্মেলন শুরু হয় 1954 সালে। এটা হয়েছিল ইন্দোনেশিয়ার বান্দুং শহরে। ফার্স্ট নন অ্যালাইন
কনফারেন্স। তার সেখানে শেষ দিনের আগের দিন ঠিক হয় আলোচনা করে পরবর্তী নলালাইন কনফারেন্স হবে কায়রোতে, মিশরের রাজধানী কায়রো। এবং সে কথা ঘোষণা করা হয় যেদিন শেষ হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সেখানে পণ্ডিত জওহরলাল নেহেরু, উপস্থিত ছিলেন আব্দুল কামাল নাসের, উপস্থিত ছিলেন নিকিতা কুশেভ। খবরের কাগজে হেডিং হয়েছিল 3N ডিসাইডস দ্য ফিউচার অফ নলালাইন কনফারেন্স। ফার্স্ট বড় বড় বোল্ড টাইপের ছিল। এবং এই বার্তা নিয়ে আব্দুল কামাল নাসের মিশরে ফিরে যান। ফিরে যাওয়ার 3 দিন পরে তিনি লোকজন ডেকে পাঠান। এত ছোট কায়রো বিমানবন্দরে এত দেশের প্রতিনিধিদের বিমান ওঠানামা করা অসুবিধা হবে, তাই ঠিক করলেন যে এই বিমানবন্দরের তার ল্যান্ডিং স্পেস, তার টেক অফ করার স্পেস বাড়াতে হবে। স্পেস বাড়ানোটা সব থেকে বড় কথা, তারপর টেকনিক্যাল ব্যাপার যা করা করবে। তাতে দেখলেন ওখানে একটা মসজিদ, পুরোনো দিনের একটা মসজিদ আছে। সেই মসজিদটা, অর্থাৎ বিয়ন্ড দ্য বাউন্ডারি অফ দি কায়রো এয়ারপোর্ট, ওই মসজিদটাকে না তুললে তো করা যাবে না, বড় করা যাবে না, অনেক জায়গা নিতে হবে। তখন কায়রো সরকার সিদ্ধান্ত করে তারা মসজিদটা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে এবং কায়রো সরকারের পক্ষ থেকে টাকা দেবে ওই নতুন করে বড় করে মসজিদ তৈরি করার জন্য। তা মৌলবীদের টাকা হলো, মৌলবীরা আসলেন, তাদের বলা হলো, তারা বললেন আপনার যা কথা শুনলাম, আমাদের দেশে একটা বিশ্ব সম্মেলন হবে, সেটা আমরাও চাই, মৌলবীরা বললেন। এবং আপনার কোনো পয়সা দিতে হবে না, জমিও কিনে দিতে হবে না, কারণ আপনি রাষ্ট্র থেকে জমি কিনে দেবেন কেন? কেন পয়সা দেবেন? আমরা পয়সা তুলে নেব, আমরা জমি কিনে নেব। আপনার একটা সাহায্য করতে হবে, ওই মন্দিরটা ওটাকে খনন করে তুলে ট্রলিতে করে আমাদের নির্ধারিত স্থানে পৌঁছে দিতে হবে। এবং তারপর তাই করা হয়েছিল। একটা পয়সা নেয়নি, তারা পয়সা তুলেছেন, বিশাল বড় মসজিদ করেছেন, থাকার জায়গা করেছেন, এবং বড় জায়গায় করেছেন। 1958 সালের ঘটনা, আজ থেকে কত বছর আগে হিসাব করে দেখুন। 1958 সালে দ্বিতীয় এই নলালাইন কনফারেন্স হয়েছিল কায়রো শহরে। কই ধর্মস্থান তৈরি করার জন্য তো আব্দুল কামাল নাসের ধর্মবিশ্বাসে, তিনি তো মুসলমান ছিলেন, কই একটা পয়সা তো দেননি, দিতে হয়নি, দেননি না, দিতে হয়নি, কারণ মৌলবীরা বলেছেন 1 পয়সা নেব না। তারা সব টাকা তুলে করেছেন, বিশাল বড় মসজিদ করেছেন। এই ঘটনা কি অতীতে হয়েছে 50-এর দশকের শেষ দিকে, তাই ওটাই মানতে হবে? হ্যাঁ, এখনো অনেকে ওটাই মেনে চলে। কিন্তু আমরা দেখছি একটা মানে মানে কামধেনু আছে, যে ওটার নাম কি, হিটকো। হিটকো নামে একটা কামধেনু আছে। এই হিটকো রাষ্ট্রের পয়সায় তৈরি। আমি যা জানি, হাজার হাজার কোটি টাকা রেখে গিয়েছিল। যখন গৌতম দেব মন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন কত হাজার, আমার এখন এক্ষুনি আমার মনে নেই, হাজার হাজার কোটি টাকা সে রেখে গিয়েছিল। সে টাকা সরকারি টাকা, সে টাকা বাড়তে বাড়তে অনেক টাকা বেড়েছে, আরো বাড়িঘর দূর হয়েছে, আরো জমি জমা বিক্রি হয়েছে, আরো অনেক টাকা হয়েছে। সেই টাকায় এখন একটা মন্দির হয়েছে, আরেকটা মন্দির হওয়ার ব্যবস্থা করছে দুর্গাঙ্গন, সেটাও ওই টাকায় খরচা হবে।
এবং আরেকটা 3 নম্বর হিটকোট টাকায় হবে মহাকাল মন্দির শিলিগুড়িতে, শিলিগুড়ির উপকণ্ঠে। তা কি বোঝায়? ধর্ম আর রাজনীতি দুটোকে মিশিয়ে চলতে চায় ভারতীয় জনতা পার্টি, ধর্ম এবং রাজনীতি দুটোকে মিশিয়ে চলতে চায় তৃণমূল কংগ্রেস। পার্থক্যটা কোথায়? তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, এই বিষয় সম্পর্কে জনগণকে অবহিত করতে, জনসংযোগ বৃদ্ধি করতে এবং জনগণের সঙ্গে জীবন্ত সম্পর্কের ভিত্তিতে সত্যিকারের কোনটা কি, কোনটা ঠিক, কোনটা ভুল। তৃণমূল কংগ্রেসের জন্ম যে বিজেপি দিয়েছে, সরাসরি বিজেপি দেয়নি, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দিয়েছে, সেই কথাগুলো তুলে ধরতে হবে। এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পরিকল্পনা ছিল আরো আগে একটা পার্টি তৈরি করো, কংগ্রেসকে ভেঙে একটা পার্টি তৈরি করো, পরিকল্পনা ছিল, কার্যকরী করতে পারেনি। 7 বছর 8 বছর পর কার্যকরী করেছে, হয়েছে কত? 98 সালে, তাই তো? 98 সালে তৃণমূল কংগ্রেস, 98 সালে তৃণমূল কংগ্রেসের জন্ম হয়। জন্ম ধাত্রীর কাজ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। স্বাভাবিকভাবে এই কথা মানুষের কাছে সহজভাবে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে মানুষের ঐক্যের ভিতটাকে যেভাবে ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে, বর্ণের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে ভাঙতে চাইছে, তার বিরুদ্ধে মানুষের ঐক্য, সংহতি, সম্প্রীতি, মেলবন্ধন তৈরি করার জন্য অবশ্যই গণশক্তির পাঠক পাঠিকা, গণশক্তির পত্রিকার সঙ্গে সম্পর্কযুক্ত যে কোনো মানুষের অবশ্যই এখন জরুরি কর্তব্য হিসেবে দেখা দিয়েছে